স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র সুপ্রভাত। মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও দক্ষ মানব সম্পদ নিয়োগে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সম্প্রতি দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ গুলাম সরোয়ারের সাথে বৈঠক করেছেন রাজ্যের প্রিমিয়ার দাতুক পাতিঙ্গি তান শ্রী আবাং। এর মধ্য দিয়ে এই অঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। মালয়েশিয়া থেকে শকমে আহমদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার মালয়েশিয়া। ব্যবসা বাণিজ্য সহ নানা দিক বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশটির সারাওয়াক রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার রাজ্যটিতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধিতে এবং অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে উদ্যোগ নিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ। সম্প্রতি এ লক্ষ্যে বৈঠক করেছেন রাজ্যের প্রিমিয়ার এবং বাংলাদেশের হাই কমিশনার। পেশাভিত্তিক দক্ষ মানব সম্পদ নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দুপক্ষ। We had a very good discussion between us about our bilateral relations and how to take it forward further. As you all know, Bangladesh and Malaysia is having excellent bilateral relations, and we have observed our 50th years of diplomatic relation last year. এদিন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা তুলে ধরেন হাই কমিশনার। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের প্রসার, পেশাগত দক্ষ মানব সম্পদ প্রেরণ, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে কুয়ালালামপুরকে আহ্বান জানায় হাই কমিশন কর্তৃপক্ষ। সারাওয়াক রাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশের 100টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কাজ করতে ইতিবাচক অবস্থান তুলে ধরেছে রাজ্য কর্তৃপক্ষ। রাজ্যের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে পেশাভিত্তিক দক্ষ মানব সম্পদ নিয়োগের দিয়েছেন নির্দেশনা। Especially about the digital economy and also clean energy. In order to do so, I have assured Honorable Tan Sri that Bangladesh want to be a partner with Malaysia, especially with the state of Sarawak. এর ফলে মালয়েশিয়ার এই অঞ্চলটির সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলে বলে প্রত্যাশা হাই কমিশনারের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। অভিবাসন সংকট মোকাবেলায় এবার তিউনিসিয়ার সাথে চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। অভিবাসীদের ঢল ঠেকানোর জন্য দেশটিকে সহায়তা দেবে ইইউ। রোববার আলোচনায় বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডস ও ইতালির প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। মানব পাচার রোধে, অবৈধ অভিবাসন ঠেকানো, উপকূল এলাকার নিরাপত্তা বাড়ানো সহ বিভিন্ন সহায়তার বিষয়ে সমঝোতা হয় দুই পক্ষের মধ্যে। এর পাশাপাশি তিউনিসিয়া ও ইইউর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও একমত হয় দুই পক্ষ। ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের অন্যতম রুট তিউনিসিয়া। রাস্তায় পড়ে থাকা একটি ট্রাকের সন্ধান মিলল প্রায় 200 অভিবাসন প্রত্যাশীর। মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে হয়েছে এই ঘটনা। রোববার দেশটির মাইগ্রেশন ন্যাশনাল ইনস্টিটিউট INM জানায়, বাইরে থেকে আটকানো অবস্থায় রাস্তায় দাঁড়িয়েছিল ট্রাক্টর ট্রেলারটি। নেভি ও ন্যাশনাল গার্ড সদস্যদের যৌথ অভিযানে শনাক্ত হয় সেটি। দরজা খুলতেই দেখা যায় ঠাসাঠাসি করে রয়েছে অভিবাসন প্রত্যাশীরা। চালক বা অন্য কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃতদের মধ্যে 5 জন ভারতীয় রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। দলটিতে অভিভাবকহীন 19 শিশুও রয়েছে। সরকারি একটি সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে তাদের। এই ঘটনায় এখনও আটক করা যায়নি কাউকে। দক্ষিণ কোরিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ভূমিধসে দেশটিতে প্রাণহানির সংখ্যা 40 জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় চুংচেং প্রদেশ। পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাপক ভূমিধস হয়েছে প্রদেশটির বিভিন্ন স্থানে। চেয়ংজু এলাকায় ভেসে গেছে 130টির বেশি আবাসিক স্থাপনা। ক্ষতিগ্রস্ত 150 সড়ক অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে 10,000-এর বেশি বাসিন্দাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 29,000 ঘরবাড়ি। শনিবার সর্বোচ্চ 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে দেশটিতে নদী ও বাঁধ উপচে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার পর্যন্ত আরও 100 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রে মিলন মেলা ও বনভোজনের আয়োজন করেছে বাউরিয়া জনকল্যাণ সমিতির নিউ ইয়র্ক ইনক। রোববার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাবাসী সংগঠনটি নিউ ইয়র্কে করে এই আয়োজন। হেকশিয়ার স্ট্রেট পার্কে এবছরের বনভোজনে অংশ নেন 1000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। 10টি বাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন সংগঠনটির সদস্যরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজনে ব্যস্ত সময় পার করেন তারা। শিশুদের পাশাপাশি বড়দের জন্য ছিল হাড়ি ভাঙা, বালিশ বদলের মতো প্রতিযোগিতা। এবারের বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র। এতে প্রথম পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্র টু ঢাকা বিমান টিকিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, দিদারুল আলম, মোহাম্মদ হাসান, কাজী হায়াত নজরুল, প্রফেসর আমজাদ হোসেন। এদিন সংগঠনের পক্ষ থেকে নিজ এলাকায় একটি স্কুল, মাদ্রাসা, হাসপাতাল বানানোর আর্থিক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়।
ঢাকা সফরে ৭০-এর বেশি বৈঠক করে মঙ্গলবার ফিরে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধান রিকার্ডো শেলেরি। তবে দলের বাকি সদস্যরা থেকে যাচ্ছেন ২৩ জুলাই পর্যন্ত। সোমবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে ইইউ দল। জানতে চায় কতটুকু স্বাধীন বাংলাদেশের গণমাধ্যম। ঢাকা সফরে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল দৈনিক গড়ে ৬০টিরও বেশি বৈঠক করেছে। সোমবার সকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের আগ্রহ ছিল ডিজিটাল সিকিউরিটি আইন এবং গণমাধ্যমের বাস্তবতা নিয়ে। মিডিয়ার থেকেও আমাদের দল দৈনিক গড়ে ৬০টিরও বেশি বৈঠক করেছে। সোমবার সকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাদের আগ্রহ ছিল ডিজিটাল সিকিউরিটি আইন এবং গণমাধ্যমের বাস্তবতা নিয়ে। মিডিয়ার থেকেও আমাদের এক্সপেকটেশন যে একটা দেশে একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হোক, অ্যাকসেপ্টেবল নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং সেটার জন্য মিডিয়া এই এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে মিডিয়াও তার ভূমিকা পালন করবে। ইউরোপিয়ান ইউনিয়নের এই দেশে মানুষের মধ্যে রেপুটেশন ভালো। আমরা অনুরোধ করি আপনারা এমন কোনো রিকমেন্ডেশন দিবেন না যাতে আপনাদের রেপুটেশন অসুন্দর হয়ে যায়। দুপুরে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের ৫ সদস্যের সাথে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। তাদের কাছেও গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চেয়েছেন তারা। আমরা বলছি যে তোমরা আসো, ইলেকশন যেরকমই হোক অবজার্ভ করো, প্রকৃত চিত্রটা বিদেশি অবজারভাররা অনেক সময় আনবায়াসড ওয়েতে দিতে পারে। আসার মতো মনোভাবটা বোঝার চেষ্টা করেছিলাম, সেটা একাধিকবার প্রশ্ন করেছি, কিন্তু এটা আসলে সঠিক কোনো উত্তর পাওয়া যায় নাই। জামাতকে কিভাবে ইনভাইট করলো সে প্রশ্নটা করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। তো ওনারা ওনাদের মতো একটা ব্যাখ্যা দিয়েছে, তারা চেয়েছেন যে এটা একটা ইনক্লুসিভ একটা ডিসকাশন হোক। বিকেলে গণমাধ্যম নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও ও এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইইউ প্রতিনিধিরা। সব যেহেতু তারা অবজার্ভ করবেন, তারা যদি চান সেটা করতে যে একটা লেভেল প্লেইং ফিল্ড মানে থাকতে হবে ভালো নির্বাচনের জন্য, তারা আসলে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে পাঠাবেন কি না। এটা হলো তাদের জুরিসডিকশন, কিন্তু তারা এটার গুরুত্বকে সামনে এনেছেন, তারা সেটা ফিল করেছেন, কিন্তু এক্সপ্লিসিটলি বলেন নাই যে তারা এরকম কিছু করবেন। মঙ্গলবার দলনেতা চলে গেলেও সফরকারী ইইউ দলের সদস্যরা একক বা দলবদ্ধভাবে বৈঠক চালিয়ে যাবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ইরানের হিজাব আইন বাস্তবায়নে আবারও টহল শুরু করেছে দেশটির নৈতিক পুলিশ। নারীদের পোশাক বিধি মেনে চলা এবং জনসমক্ষে চুল ঢেকে রাখা নিশ্চিত করতে এই টহল। যথাযথ নিয়ম মেনে হিজাব না পরার অভিযোগে গত বছর সেপ্টেম্বরে মাহসা আমিনী নামের এক তরুণীকে আটক করে ইরানের নৈতিক পুলিশ। আটকের পর পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। ওই ঘটনার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। পোশাকের স্বাধীনতার দাবিতে দেশ জুড়ে চলে আন্দোলন, সহিংসতা এবং পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ যায় ৫০০-র বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৈতিক পুলিশের টহল স্থগিত করে সরকার। অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে 2 বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অজি কিউরেটর হেমিং খুবই অভিজ্ঞ। ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে লম্বা সময় কাজ করেছেন হেমিং। এরপর কাজ করেছেন আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর হিসেবে। এছাড়াও ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শক ছিলেন তিনি। ক্রিকেটের পাশাপাশি কাজ করেছেন ফুটবলেও। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন টনি হেমিং। My life experience in stadiums is over 35 years. 35 বছরের বেশি অভিজ্ঞতা আছে আমার। মেলবোর্ন থেকে শুরু করেছিলাম, সবশেষ 6 বছর পার্থে কাজ করেছি। বিশ্বকাপের জন্য পিচ বানিয়েছি। চিন্তা আছে ভালো উইকেট করার, যা ব্যাটিং বোলিং এর জন্য ব্যালেন্স করবে। At the Optus Stadium 300 বছরের পুরনো একটি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইরাকে। দক্ষিণাঞ্চলের শহর বসরায় রাস্তা সম্প্রসারণ অজুহাতে ভেঙে ফেলা হয় সিরাজি মসজিদ ও বিখ্যাত নীল মিনার। ঐতিহ্যবাহী মিনার ধ্বংসের সমালোচনা করেছে দেশটির সুন্নি কমিটি ও প্রত্নতত্ত্ব বিভাগ। ঐতিহাসিক সিরাজি মসজিদের মূল আকর্ষণ ছিল 11 মিটার দীর্ঘ মিনারটি। বাদামি ইটে তৈরি, উজ্জ্বল পাথরে সাজানো বিখ্যাত এই নীল মিনার তৈরি হয়েছিল 1727 সালে। শুক্রবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মিনারটি। সড়কের মাঝে বাধা তৈরি করছে এমন দাবিতে ভেঙে ফেলা হয় ঐতিহাসিক এই স্থাপনা। সব জাতি ঐতিহ্য রক্ষা করে, আর এখানে ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে। এখানে নাকি ট্রাফিকের চাপ। আচ্ছা, মসজিদ আগে হয়েছে নাকি রাস্তা? যেহেতু মসজিদ আগে তৈরি হয়েছে, তাই এটাকে রক্ষা করে বিকল্প ভাবা উচিত ছিল। প্রাচীন মসজিদ ধ্বংসে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সুন্নি
সুন্নি কমিটি। প্রত্নতত্ত্ব বিভাগের দাবি, চুক্তি ভেঙে হুট করেই মসজিদ ভেঙে ফেলেছে প্রশাসন। কখনো ভাবিনি মিনার এভাবে গুড়িয়ে দেওয়া হবে, কারণ সরকারের সাথে একমত হয়েছিলাম তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আনিয়ে মিনার ভাঙা হবে। আমাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল মিনারটি 3 টুকরো করে সরানো হবে, নতুন মসজিদের সামনে বসানো হবে, কিন্তু কি হলো? অবশ্য মসজিদ ভাঙার সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইছে প্রশাসন। দাবি, 1 বছর সময় দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি সুন্নি কমিটি বা প্রত্নতত্ত্ব বিভাগ। আমরা 1.5 বছর অপেক্ষা করেছি। ভাগে ভাগে মিনারটি সরানোর জন্য বলা হয়েছিল, তারা ব্যবস্থা নেয়নি। 1 সপ্তাহ আগেও সুন্নি কমিটিকে জানিয়েছি আধুনিক উপায়ে ভাঙা হবে মসজিদটি। প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার কেন্দ্র ইরাকের হাজার হাজার বছরের পুরনো বহু নিদর্শন ধ্বংস হয় আইএসের আক্রমণে। যেগুলো টিকে আছে তা সংরক্ষণে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। তবে বাগদাদে বহুতল ভবন, রাস্তা, সেতুসহ অবকাঠামো নির্মাণের যে হিড়িক তৈরি হয়েছে তাতে ধ্বংস হতে পারে আরও অনেক নিদর্শন, এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।